বিশ্বাস করা যায় না, আমি কিন্তু সেই বিশ্বাসের কথা বলছি না। আমি বলছি এমন এক বিশ্বাসের কথা, যখনই মোহনবাগান ডিফেন্স একটু হলেও সমস্যায় পড়ে, তখনই যেন এই বিশ্বাস বারবার এইটাই বুঝিয়ে দেন যে তিনি আছেন এবং তার ওপর বিশ্বাস রাখা যায়। কি ঠিক বললাম তো? নামটা তার দীপেন্দু বিশ্বাস। পাঞ্জাব এফসির বিপক্ষে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে কিন্তু টম অলরেড তিনি খেলতে পারবেন না। এই রকম একটা পরিস্থিতিতে আবারও কিন্তু ভরসা হয়ে দাঁড়ালেন সেই দীপেন্দু বিশ্বাস। এবং আজকের ম্যাচে তিনি কিন্তু শুধুমাত্র ডিফেন্স করেননি, সামনে অ্যাটাকারদের জন্য, স্ট্রাইকারদের জন্য বলও বাড়িয়েছেন। আবার সেখান থেকে বহু কাঙ্ক্ষিত সেই গোলটাও কিন্তু পেয়ে গেলেন আজকে জেমি ম্যাকলারেন। যতটা সুন্দর বলটাকে জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে রেখেছিলেন দীপেন্দু বিশ্বাস, ঠিক ততটাই সুন্দর ফার্স্ট টাচ, ততটাই সুন্দর একটা দুরন্ত প্লেসমেন্ট। সব কিছু মিলিয়ে জেমি ম্যাকলারেন কিন্তু আজকের ম্যাচে দুর্দান্ত দুটো গোল করলেন। এবং এই ম্যাচটা ছিল এমন একটা ম্যাচ যেখান থেকে অবশ্যই কিন্তু 3-3টে পয়েন্ট পেতেই হতো মোহনবাগানকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে আজকের ম্যাচটা শুধু জিতলই না, কনভিনসিংলি জিতে আরও 3-3টে পয়েন্ট কিন্তু নিজেদের দখলে নিয়ে নিল কামিন্স ম্যাকলারেনরা। আর সেখানেই একটা গুরুত্বপূর্ণ রোল কাটছিল আজকে সেই বিশ্বাস, অর্থাৎ দীপেন্দু বিশ্বাস। আজকে ম্যাচের প্রথম বেশ কয়েকটা মিনিট কিন্তু মোহনবাগান একদম আক্রমণাত্মক ফুটবল খেলছিল। তারা কিন্তু যে ফুটবলটা খেলে থাকে, ফ্লুয়েন্স ফুটবল, দুর্দান্ত কিছু ওয়ান টাচ পাস, সব কিছুই আমরা কিন্তু সেই সময় দেখেছি এবং গোলের সুযোগও কিন্তু এসে গিয়েছিল প্রথম 10টা মিনিটের মধ্যে। কিন্তু তারপর কিন্তু বেশ কিছুটা ছন্ন ছাড়া লাগছিল মোহনবাগানকে, কারণ আজকে পাঞ্জাব এফসি যে স্ট্র্যাটেজিটা নিয়ে খেলছিল, তারা কিন্তু মূলত 5 ডিফেন্ডারে তো খেলছিলই, তার সঙ্গে সঙ্গে তার সামনে যে 3জন তারাও কিন্তু ডিফেন্ডার হিসেবেই কাজ করছিল ফার্স্ট হাফটা। মানে মোটামুটি 8 জন ডিফেন্স লাইনে দাঁড়িয়ে যাচ্ছিল, যার ফলে সেরকম করে কিন্তু স্পেস ক্রিয়েট করতে পারছিল না যেখান থেকে মোহনবাগান গোল করতে পারে। তবে তার মধ্যেও বেশ কয়েকটা সুযোগ এসেছিল প্রথমার্ধে। গ্রেগ স্টুয়ার্ট তো খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছিলেন একদম প্রথম দিকে, কিন্তু সেটা তিনি কনভার্ট করতে পারেননি। তাছাড়া আরও বেশ কয়েকটা সুযোগ এসেছিল, তবে সেখান থেকে যে খুব ভালো রকম কিছু গোলের চান্স ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু একেবারেই বলা যাবে না। উল্টে মাঝে মাঝে কিন্তু পাঞ্জাব এফসি প্লেয়াররা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছিল এবং বেশ কয়েকটা আক্রমণও তারা গড়ে তোলার চেষ্টা করছিল। কিন্তু ডিফেন্স লাইনে আজকে 4 জন ডিফেন্ডার যেভাবে ডিফেন্সটাকে সামলালেন, একবারের জন্যও কিন্তু আজকে মনে হয়নি যে আজকের ম্যাচে খুব গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার টম অলরেড মাঠে নেই। তার অভাবটা কেউ যেন বুঝতেই দিলেন না। এবং আরও একটা জিনিস, যেটা পাঞ্জাব এফসির 2জন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, একজনের নাম আভিমিতেই এবং অন্যজনের নাম কিন্তু লুমডিন, তারা কিন্তু অতটা ফ্লুয়েন্টলি মানভীর এবং লিস্টনকে ক্রস করতে অ্যালাউ করছিল না, যার ফলে উইং থেকে কিন্তু সেরকম আক্রমণাত্মক কোনো মুভ আমরা ফার্স্ট হাফে খুব একটা দেখতে পাইনি। আর উইংটাই কিন্তু মোহনবাগানের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট, যেখান থেকে তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করে। এটা আমরা বহু ম্যাচে দেখেছি, কিন্তু আজকের ম্যাচে প্রথমার্ধে লিস্টন কোলাসও বেশ কিছু সুযোগ তৈরি করলেও মনবীর সিংয়ের দিকটা থেকে কিন্তু সেভাবে আক্রমণ আসছিল না। কিন্তু তা বাদে সবাই কিন্তু ডিফেন্সে প্রপারলি ডিফেন্ডারদের সাহায্য করছিল, সেটা জেমি ম্যাকলারেন হোক, সেটা মনবীর সিং হোক, বা সেটা লিস্টন কোলাসও হোক, সবাই কিন্তু ডিফেন্ডারদের প্রপার শিল্ড করছিল, যার ফলে কিন্তু পাঞ্জাব এফসিও সেভাবে আক্রমণ গড়ে তুলতে পারছিল না। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা একদম ডিফারেন্ট মোহনবাগানকে দেখলাম। এক কথায় যদি বলতে হয় ইউটিলাইজেশন অফ অপরচুনিটিস, যেটা পাঞ্জাব এফসি করতে পারেনি। তারা কিন্তু একটা ভালো সুযোগ পেয়েছিল গোল করার, সেটা বার পোস্টে লাগে, এবং তারপরে আমরা দেখি মোহনবাগান তারা যে সুযোগগুলো পেয়েছিল বা প্রথম গোলটা যেটা ম্যাকলারেন করেছে সেটা হয়তো তিনি তৈরি করে নিয়েছিলেন। যতটা সুন্দর বল দীপেন্দু ম্যাকলারেনের উদ্দেশ্যে রেখেছিলেন, ম্যাকলারেনের যে ফার্স্ট টাচটা ছিল, যে অসাধারণ একটা প্লেসমেন্ট ছিল, সেখানেই কিন্তু বোঝা যায় তার অ্যাকচুয়াল জাত কোন লেভেলের। গত ম্যাচে আমরা কিন্তু দেখেছিলাম একটা ব্যাক হিল, যেখান থেকে গোল করে গিয়েছিলেন শুভাশিস বোস। আজকে আমরা দেখলাম ওই রকম একটা ফার্স্ট টাচ এবং ওই রকম একটা প্লেসমেন্ট। এই জন্যই হয়তো জেমি ম্যাকলারেন অনেকের চেয়ে আলাদা।
এবং সেটা কিন্তু তিনি আস্তে আস্তে প্রমাণ করছেন। আর দ্বিতীয় গোলটা সেটা তো লিস্টান কোলাসই করতে পারতেন। আমার যতদূর মনে হলো ওটা লিস্টান কোলাসই হয়তো গোলটা করেছেন, কিন্তু পরে দেখলাম না, গ্রেগ স্টুয়ার্টের একটা হালকা টাচ ছিল, সেখান থেকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট গোলটা পেয়ে গেলেন। দুর্দান্ত একটা শট ছিল, জাস্ট একটু ডিফ্লেক্ট হয়ে গেল, আর সেই ডিফ্লেক্টটা হয়ে কিন্তু গোলের চান্সটা বা গোল হওয়ার যে একটা পসিবিলিটি সেটা আরও বেড়ে গিয়েছিল এবং প্রপারলি কিন্তু গোলটা হয়ে যায়। এবং সেকেন্ড হাফের একদম শুরুতেই কিন্তু মলিনা আশিক কুরুনিয়ানকে মাঠে নামালেন আশিস রাইয়ের জায়গায়। তিনি হয়তো আক্রমণটাকে আরও ক্ষুরোধার করতে চেয়েছিলেন, কারণ আশিক কুরুনিয়ান যেমন ডিফেন্স করতে পারেন তেমন কিন্তু আক্রমণে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আরও চান্সেস ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং লিস্টান, শুভাশিস আর আশিক কুরুনিয়ান যখন কম্বাইন করে আক্রমণে উঠবেন তখন কিন্তু পাঞ্জাব এফসির ডিফেন্স লাইনের ওপর একটা চাপ পড়বে। সেই কথা মাথায় রেখেই হয়তো সেকেন্ড হাফের একদম প্রথম থেকেই একটা আক্রমণাত্মক মুভ করেছিলেন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা, এবং সেটা কিন্তু আমার মতে খুব ভালো একটা ডিসিশন ছিল এবং খুব ভালো সেটা ফলও দিয়েছে। তবে প্রথমার্ধে একদম মাঝামাঝি সময় যখন সাহাল আব্দুল সামাদ ইনজিওর্ড হয়ে মাঠের বাইরে চলে গেলেন, সেটা যদি না হতো তাহলে কিন্তু মাঝমাঠে আরও বেশি ক্রিয়েটিভিটি বাড়তো এবং আরও বেশি সেকেন্ড হাফে হয়তো গোলের সুযোগ তৈরি হতে পারতো। বাট তার জায়গায় অভিষেক সূর্যবংশী নেমে যে ফুটবলটা খেললেন, যেভাবে দীপক টাংরি এবং গ্রেগ স্টুয়ার্টের সাথে মাঝমাঠটাকে পুরোপুরি সামলে নিলেন, সেটার কিন্তু কৃতিত্ব অবশ্যই তিনি দাবি করতে পারেন। এবং বিশাল কাইত, একটা প্লেয়ারের কনসিস্টেন্সি লেভেল কোন জায়গায় থাকলে এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর একটা টিমের সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে থাকা যায়, সেটা কিন্তু আমরা বারবার দেখছি বিশাল কাইতের কাছ থেকে। আজকে যেভাবে তিনি কিছু আউটিং করলেন, যেভাবে তিনি কিছু সেভ করলেন, সত্যি অনবদ্য। এবং এই মরশুমে তিনি কিন্তু 12খানা ক্লিনশিট পেয়ে গেলেন। 12টা ক্লিনশিট, 20টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচে তিনি ক্লিনশিট রেখেছেন এবং এটাই হয়তো হায়েস্ট ক্লিনশিট এই সিজনের। এখনও 4টে ম্যাচ বাকি রয়েছে, তারপরে আরও বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। আমি জানি না এই ক্লিনশিটের রেকর্ডটা কোন জায়গায় গিয়ে থামবে। শুধু তাই নয়, টপ গোল স্কোরিং যে টিমগুলো আছে তার মধ্যে টপে যে আছে তার নাম কিন্তু মোহনবাগান। আর আমি আগেও যেটা বলেছি যে একটা টিম যখন এরকম পারফরমেন্স করে না, তখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির পাশাপাশি একটা টিম বন্ডিং, একটা টিম গেমেরও কিন্তু প্রয়োজন হয়, যেটা কিন্তু আমরা দেখলাম লাস্ট গোলের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে হয়তো পাঞ্জাব এফসির গোলকিপার রবি কুমার একটা বাজে মিস্টেক করেছেন, বাট জেসন কামিংস যে জায়গায় বলটাকে ট্যাপ করেছিলেন এবং যে জায়গায় বলটাকে পেয়েছিলেন, তিনিও কিন্তু গোলটা করে ফেলতে পারতেন, কিন্তু তিনি দেখলেন যে না, জেমি ম্যাকলারেন আরও ভালো পজিশনে রয়েছে, তিনি হয়তো বলটা পেলে আরও শিওরলি গোলটা করতে পারবেন, তিনি কিন্তু বলটা জাস্ট তাকে দিয়ে দিলেন। এইখানেই বোঝা যায় যে একটা দলের মধ্যে কত ভালো বন্ডিং রয়েছে, একটা দলের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার একে অপরকে কী লেভেলে সাপোর্ট করতে পারে। এবং এত কিছুর মধ্যে সবচেয়ে বড় যে পাওনাটা আজকে পেল মোহনবাগান, সেটা হলো তারা কিন্তু টপ 6-এ নিজেদের জায়গাটা একদম শিওর করে ফেললো। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রেও হয়তো আরও বেশ কিছুটা এগিয়ে গেল মোহনবাগান। এখন পরবর্তী ম্যাচের আগে বেশ কিছু দিনের একটা বড় গ্যাপ রয়েছে, প্রায় সেটা 10 দিনের, এবং তার মধ্যে কিন্তু যে চোট আঘাতগুলো রয়েছে, যে ইনজুরি প্রবলেমগুলো রয়েছে, সেগুলো হয়তো সলভ হয়ে যেতে পারে। এবং পরের ম্যাচে আপুইয়া, টম অলরেড সবাই কিন্তু ফিরে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ থাপা তিনিও হয়তো পরের ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকতে পারেন। এখনও সেটা শিওর নয়, বাট তার থাকার চান্স রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দলটা আরও বেশি স্ট্রং হবে। এখন এটাই দেখার যে পরপর 9টা হোম ম্যাচ জিতে যে রেকর্ডটা করেছে মোহনবাগান, সেই রেকর্ডটা আরও একটু এক্সটেন্ড করতে পারে কিনা। একদম অপ্রতিরোধ্য একটা দলের মতন যে পারফরমেন্সটা এখন তারা করে যাচ্ছে, বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারের না থাকা সত্ত্বেও যেভাবে দলটা এক সূত্রে বেঁধে রয়েছে, এইভাবেই দাপটের সঙ্গে খেলে তারা আগামী ম্যাচগুলোও জিততে পারে কিনা এবং সেখান থেকেও পুরো পয়েন্টগুলো তুলে আনতে পারে কিনা। যদি সেটা পারে তাহলে হয়তো লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। তো তোমরা যারা আজকের ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। প্লিজ কমেন্টটা করো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা তোমাদের ম্যাচটা দেখে কেমন লাগলো, দীপেন্দু বিশ্বাসের পারফরমেন্স দেখে তোমাদের কেমন লাগলো, সব কিছুই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে দেবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই কিন্তু সুস্থ থেকো।